হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। আজকে সবার প্রথমে তোমাদেরকে জানাই কংগ্রাচুলেশনস, কারণ আমাদের এই পরিবারে এখন 60,000+ সদস্য। আশা করছি তোমরা এভাবেই আগামী দিনে আমার পাশে থাকবে, যাতে আমরা 60,000 কেন 1 লক্ষ কেন আমরা 10 লক্ষ পরিবারে পৌঁছতে পারি। তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও, বেশি বেশি করে লাইক করো। যারা কমেন্ট করছো না তারা বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদেরকে থ্যাঙ্কস বলে আমি আর ছোট করব না, কারণ আমরা একটা পরিবার, থ্যাঙ্কস বলার কোনো মানেই হয় না। তোমরা যেভাবে কন্ট্রিবিউট করছো এভাবেই কন্ট্রিবিউট করে যাও। চলো আগামী দিনে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো আর দেরি করব না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। আজকেও তোমরা দুটো ঘটনার মধ্যে দুটো ঘটনাই শুনবে, একদম জাস্ট অ্যামেজিং। তার মধ্যে একটা ঘটনা আমার নিজের প্রত্যক্ষদর্শী একটা ঘটনা। আশা করছি দুটো ঘটনা শুনেই তোমরা আজকে চমকে চমকে উঠবে। তো চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি পূর্ব বর্ধমান থেকে সুমন বলছি। আশা করি তুমি এবং আমাদের ভৌতিক কথা পরিবারের সকলে খুব ভালো আছো। 569 নম্বর এপিসোডে আমার লেখা ঘটনাটি তুমি তুলে ধরার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। আজ তোমাকে আমার দিদার সাথে অতীতে ঘটে থাকা একটা রহস্যময় ঘটনা লিখতে চলেছি। দিদা তোমার পাঠানো 569 নম্বর এপিসোডে ঘটনাটি খুব মন দিয়ে শোনার পর আগ্রহী হয়ে তাহার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আমায় তোমাকে লিখে পাঠাতে বলে। আমার দিদার নাম শ্রীমতী সন্ধ্যা দত্ত। এই ধরো তার বয়স ওই 65। ও হ্যাঁ দাদা, ওনাকে একবার হাই করে বলে দিলে উনি খুব খুশি হতেন। হ্যালো দিদা, ঘটনাটি অনেকটা বড় হতে চলেছে, তাই গুছিয়ে নিয়ে ধৈর্য সহকারে পড়ার অনুরোধ রইল। দিদার অনুরোধে ঘটনায় থাকা জায়গাগুলির নাম আমি গুপ্ত রাখলাম। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে দিদার কথা অনুযায়ী লিখতে শুরু করি। আমার নাম সন্ধ্যা দত্ত। আমার বাড়ি বাঁকুড়া জেলার রসুলপুর নামক এক গ্রামে। ছোটবেলা থেকে খুবই চঞ্চল এবং দুরন্ত থাকায় বাবা মা আমাকে 14 বছর বয়সে বর্ধমান জেলার দত্ত পরিবারের ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমার শ্বশুরবাড়ির তেমন কোনো নিজের ঘর ছিল না, আমরা ভাড়া ঘরে থাকতাম। আমার স্বামী পেশায় একজন রিক্সা চালক এবং মদ্যপান রসিক। তিনি প্রতিদিন রিক্সা চালিয়ে যা ইনকাম করতেন তা সবই ঘরের বাইরে মদ্যপানে শেষ করে দিতেন। সংসারের জন্য তেমন কিছু টাকা দিতেন না। এই কারণেই হামেশাই পরিবারের সাথে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। একদিন এমন ঝামেলা হলো যে আমার স্বামী এবং আমাকে ঘর ছাড়তে হলো। আমরা দুজনে আলাদা আরেক ঘরে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করি। তবে আমার স্বামী তার পরিবারের সাথে কোনো সম্পর্ক না রাখলেও আমি মাঝে মধ্যে স্বামীর অগোচরে তাহার বাবা মার সঙ্গে দেখা করে আসতাম, কারণ তারা আমাকে খুবই ভালোবাসতেন। এমনকি স্বামীর সঙ্গে ঘর ছাড়ার সময়ও তারা আমাকে বারবার আটকেছিল। তবে আমি স্বামীর মুখ চেয়ে তাহার সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। পরে সময়ের সাথে সাথে দিন যেতে লাগলো। আমি এক কন্যা সন্তানের জন্ম দিই। দাদা, এই কন্যা সন্তান হলো আমার মা। তো ঘটনায় আসি। মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, অর্থাৎ আমার মা বড় হতে থাকে। তবুও স্বামীর সংসারের এই অসহায় অবস্থা চোখে পড়ে না। এমন কোনো দিন ছিল না যে উনি মদ্যপান না করে আমার ওপর হাত তুলতেন না। এমনকি তাহার ঘরে আসার কোনো সময়ও ঠিক ছিল না। কোনো দিন রাত 11টা-12টায় ফিরতেন, তো কোনো দিন সারা রাতই ফিরতেন না। সকালে ফিরতেন তো কারোর সাথে ঝামেলা করে নিজের মাথা ফাটিয়ে, আবার কখনো নিজের হাত পা ছিঁড়ে। এদিকে ঘরে কোনো দিন ভাত জুটত, না হলে চিড়ে মুড়ি খেয়ে দিন কাটাতে হতো। মেয়ের বয়স এখন 2 বছর। স্বামীর আমার প্রতি অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। একদিন ঘরের মালিক অসন্তুষ্ট হয়ে আমাদের ঘর ছেড়ে দিতে বলে। ফলে আমরা আবার নতুন ভাড়াঘর খুঁজতে শুরু করি। কয়েকদিন ভাড়াঘর খোঁজার পর উপস্থিত হই আমার শ্বশুরবাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যে একটি খড়ের চাল বিশিষ্ট মাটির ঘরে। তখনকার দিনে এই নতুন ঘরটির ভাড়া ছিল ওই 20 থেকে 30 টাকা। শহরের মুখ্য রাস্তা পার করে ডান দিকের একটা পথ ধরে সোজা কয়েক ঘর পার করলেই একটি বড় পুকুর। এই পুকুরটির সম্মুখীন হয়ে একটি বাঁশঝাড় এবং একটি টিমটিমে আলো বিশিষ্ট ল্যাম্পপোস্ট পার করেই কিছু দূর এলে আমাদের সেই নতুন ভাড়াঘর।
ঘরটি একটি টিনের দরজা বিশিষ্ট এবং উত্তর দিকে ছিল একটি কাঠের জানালা। এই জানালার গা ঘেঁষে ঘরের তক্তাটিকে রাখা হয়েছিল। তক্তার ওপরে বসলে জানলা দিয়ে ওই বাঁশঝাড় এবং পুকুরটিকে স্পষ্ট দেখা যেত। রাতে ঘুমানোর সময় এই জানলাটিকে বন্ধ করেই রাখতাম, তবে কেন জানি না এই ঘরটা আমার তেমন পছন্দ হয়ে ওঠে না। এই নতুন ঘরে কয়েকদিন পার করার পর মাঝরাতে প্রায়ই মনে হতো কেউ যেন বাঁশঝাড়গুলোকে জোরে জোরে নাড়াচ্ছে, আবার কেউ যেন দরজাটিকে বারবার টোকা মারছে। কখনো গভীর রাতে পুকুরের জলে ঝাঁপ দেওয়ার আওয়াজও শোনা যেত। স্বামীকে এই ঘর পাল্টানোর কথাও বলেছিলাম, কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি, বরং আমার ওপরে শুধু চিৎকারি করে গেছেন। আরও কিছুদিন কাটার পর ওখানে থাকা নতুন কিছু মহিলার সাথে আমার পরিচয় হয়ে ওঠে। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল। ভুলবশত রাতে ঘরের জানলাটিকে খুলেই আমি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন স্বামী কাজ থেকে আর ঘরে ফেরেননি। হঠাৎ মাঝরাতে মনে হলো কেউ যেন আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমি গা হাত পা নড়াতে চাইছি, কিন্তু পারছি না। না চোখ খুলতে পারছি, না চিৎকার করতে পারছি। কিছুক্ষণ খুব চেষ্টা করার পর আমার চোখটা খুলল এবং চোখ খুলতেই আমি উঠে বসে পড়ি ওই তক্তার ওপর। তৎক্ষণাৎ আমার চোখ যায় জানালা দিয়ে ওই পুকুরটির দিকে। এরপর আমি যা দেখি তাতে আমার সারা শরীর শিউরে ওঠে। দেখলাম সাদা বস্ত্র পরিহিত এক অবয়ব পুকুর থেকে উঠে এসে ভিজে গায়ে বাঁশঝাড় পার করে ওই ল্যাম্পপোস্টের নিচে এসে ওই বাঁশঝাড়টির দিকে মুখ করে ঘাড় উঁচু করে চুপটি করে দাঁড়িয়ে আছে এবং তৎক্ষণাৎ ওই বাঁশঝাড়টির ওপরে উঠে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি তা দেখেই খুবই আতঙ্কে এবং ভয়ে জানালাটিকে আস্তে আস্তে বন্ধ করে মেয়েকে শক্ত করে ধরে শুয়ে পড়ি। সেই রাতে আর ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলে বারবারই মনে হয়েছিল কেউ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। স্বামী সকালে ফিরলে তাকে আগের দিন রাতের সমস্ত ঘটনা বললাম, কিন্তু উনি তখনও নেশার ঘরে মত্ত ছিলেন। এদিকে মেয়ের খিদে বাড়ছে, ঘরে তেমন চালও বেঁচে নেই। সাথে সাথে এই ভৌতিক উপদ্রব আমি আর সহ্য করতে না পেরে সেদিনই স্বামীর সঙ্গে ঝগড়া করে বসি। তৎক্ষণাৎ ওই পরিচিত মহিলাদের সমাগম আমার ঘরের সামনে হয়ে ওঠে। স্বামীর আগে ঘর থেকে আবার বেরিয়ে যান। আমি ওই মহিলাগুলোর দিকে কোনো কর্ণপাত না করে চোখের জল ফেলতে ফেলতে ঘরের কাজগুলো সারতে লাগলাম। কিছুক্ষণ পর ওরা আমার কাছে এসে সান্ত্বনা দিতে দিতে আমার চোখের জল মোছাতে লাগলো। তারা আমার কাছে ঝগড়ার কারণ জিজ্ঞেস করলে আমি সংসারের আর্থিক টানাপড়নের সাথে সাথে আগের দিন রাতে ঘটে থাকা সমস্ত ঘটনা বলতে থাকি। তবে তারা এরপর আমায় যা বলে তাতে আমি আরও বেশি ভীত হয়ে উঠি। এই মহিলাগুলির মধ্যে একজন মহিলার নাম ছিল নীলিমা। তার স্বামী একদিন কাজে দেরি হওয়ার কারণে মধ্যরাতে সাইকেল নিয়ে ঘরে ফিরছিলেন। পুকুর পেরিয়ে বাঁশঝাড়ের সামনে উপস্থিত হতেই বাঁশঝাড়টির থেকে একটি বাঁশ রাস্তা বরাবর ঝুঁকে পড়ে। তিনি সাইকেল থেকে নেমে ওই বাঁশঝাড়টিকে সরাতে যাবেন, তক্ষুনি ওই বাঁশঝাড় আবার সোজা হয়ে উপরে উঠে যায় এবং সাথে সাথে সমস্ত বাঁশঝাড়টি খুব জোরে জোরে নড়তে থাকে। অনেকেই বাঁশঝাড়টির সামনে সাদা বস্ত্র পরিহিত একজনকে লক্ষ্য করেছেন। তারা আমাকে আমার স্বামী এবং মেয়েকে নিয়ে সাবধানে থাকতে বলেন। এই বলে একে একে সবাই নিজের ঘরে যেতে শুরু করে। তবে যাই হোক, সংসারের এই করুণ অবস্থায় মেয়ের মুখ চেয়ে নিজেকেও কাজের মধ্যে যুক্ত করি। কিছুদিন পর এক বাড়িতে সকালের রান্নার কাজ করতে শুরু করলাম। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এই 4 ঘন্টায় আমাকে বাজারে যাওয়া এবং রান্না করে দিতে হতো। আমি মেয়েকে এবং তার বইপত্রগুলোকেও আমার সঙ্গেই নিয়ে যেতাম। রান্না করতে করতে মেয়েকে পড়াশোনাও করাতাম। তখন মাসের মাইনে আমাকে ওই 50 টাকা দিত। এখানে আমি মোটামুটি 1 বছর হয়ে গেছে কাজ করছি। এই 1 বছরে সেই মধ্যরাতের ভয়ানক আওয়াজ এখনও কমেনি। কোনো দিন কয়েকজন মানুষের আওয়াজও পেতাম। কখনো একটি পুরুষ মানুষের জোরে চিৎকারের শব্দ শুনতে পেতাম, আবার কখনো অনেক রকম মেয়ের কান্নার শব্দ। পরে একদিন এই কর্তাবাবুদের বাড়িতে দুপুর এবং রাতের রান্নার কাজের সন্ধান পেলাম। তারা আমায় 100 টাকা মাইনের সাথে সাথে আমার এবং
আমার মেয়ের খাবার দেবে বলেন। আমি অত্যন্ত খুশি হয়ে এই কাজে যোগদান করি। এই বাড়িতে আমার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা-9টা পর্যন্ত কাজ করতে হতো। এই বাড়িতে কর্তাবাবু, তাহার মা, স্ত্রী গিন্নিমা, তাদের 2 পুত্র এবং 1 বছরের ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন। তারা সকলেই আমাকে ভীষণ ভালোবাসতেন, ভালোবেসে সন্না বলে ডাকতেন। এখানেও মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতাম। সাথে তার পড়াশোনার বইগুলি একটি টিনের বাক্সে ভরে নিয়ে যেতাম এবং বিকেলের কাজে যাওয়ার সময় একটি হ্যারিকেন এবং স্বামীর রাতের খাবারটুকু নিয়ে আসার জন্য 2টি থালা নিয়ে যেতাম। কাজ শেষে রাত্রে ফেরার সময় মেয়েকে প্রথমে বাম হাতের কাঁধে তুলে নিতাম, তারপর ডান হাত উঁচু করে রেখে গিন্নিমাকে ভাতের থালাটি আর 1 থালা দিয়ে ঢেকে রেখে হাতের তালুর উপর বসিয়ে দিতে এবং বাম হাতের আঙ্গুলে বইপত্র রাখার টিনের বাক্স এবং হ্যারিকেনটা ধরিয়ে দিতে বলতাম। ঘটনা বোঝার সুবিধার ক্ষেত্রে কাজের বাড়ি থেকে আমার ঘর পর্যন্ত রাস্তাটির বিবরণ দিলাম। এই কাজের বাড়ি থেকে আমার ঘর হবে ওই 1 কিলোমিটার। কাজের বাড়ি থেকে বেরিয়ে একটি গলি পার করে আমাদের মুখ্য রাস্তায় আসতে হতো। সেই মুখ্য রাস্তা থেকে একটি 4 মাথার বিশিষ্ট মোড় পড়ত। সেখান থেকে ডান দিকের পথে 1 কিলোমিটার সোজা এগোলে আমার শ্বশুর ঘর এবং চৌমাথা মোড়ের বাম দিকে ছিল একটি টিমটিমে আলো বিশিষ্ট ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টের গা বেয়ে বাম দিকের পথে কিছু দূর এগিয়ে আবার ডান দিকের একটা পথে যেতে হতো। তারপর কয়েকটা ঘর, সেই পুকুর এবং সেই বাঁশঝাড় পেরিয়ে আমার ঘর। আমি রাতে ঘরে ফেরার সময় ওই মুখ্য রাস্তার ডান হাতের পথেই দাঁড়িয়ে থাকতাম। যখন কোনো মানুষ সেই পুকুরের দিকে পথে এগোতো তখন তার সাথে সাথে আমিও ঘরের পথের দিকে রওনা দিতাম। মাঝে মধ্যে রাত বেশি হলে কখনো গিন্নিমা বা তার 2 পুত্রকে সঙ্গে নিয়ে, আবার কখনো কর্তাবাবু নিজেই আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যেতেন। স্বামীকে বারবার বলার পরেও উনি আমাকে কোনোদিনই নিতে আসতেন না। একদিন কাজ শেষ করতে করতে আমার রাত 10টা বেজে যায়। সেদিন আমি একাই মেয়েকে নিয়ে ঘরের পথে রওনা দিয়েছিলাম। মেয়ে কোলেই ঘুমিয়ে পড়েছিল এবং কিছুক্ষণে ওই চৌমাথা পার করে ওই ডান দিকের পথে উপস্থিত হই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কোনো মানুষকে ওই পথের দিকে না যেতে দেখে আমি অবশেষে নিজেই ওই পথের দিকে রওনা দিলাম। পুকুরের কাছে আসতেই বাঁশঝাড় থেকে একটি খসখস জাতীয় আওয়াজ শুনে হাতের হ্যারিকেনটা আরেকটু ভালো করে ওপরে তুলে ধরলাম। তৎক্ষণাৎ চোখে পড়ল বাঁশঝাড়ের ওপর থেকে একটি ছোট্ট ছেলে নেমে এসে রাস্তার ডান দিক হয়ে খিলখিল করে হাসতে হাসতে আমার সামনে থেকে ছুটে পার করে পুকুরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছেলেটির পরনে ছিল শুধু একটা ছেঁড়া হাফ প্যান্ট। আমি তা দেখে ভয়ে আর পেছন ঘুরে তাকানোর সাহস হয়ে ওঠেনি। ঘরে পৌঁছাতেই ভাতের থালাটিকে নামিয়ে মেয়েটাকে তক্তার ওপরে শুইয়ে দিয়ে আমিও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সেদিন রাতে বুঝতে পারলাম কেউ যেন ঘরের চালের উপর হেঁটে বেড়াচ্ছে এবং জানালার ফাঁক দিয়ে কিছু মাংসের হাড় চেবানোর কটকট আওয়াজও শুনতে পেলাম। পরে স্বামীকে এসব বিষয়ে আর তেমন কিছু জানায়নি। পরের দিন কাজে গিয়ে গিন্নিমাকে সমস্ত ঘটনাটা বলি। গিন্নিমা আমার সমস্ত ঘটনাটি শোনার পর শুধু একটাই কথা বলেন যে যাই হোক, তুই যেন কখনও কারো ডাকে পেছনে ঘুরে তাকাবি না, আর মধ্যরাতে কেউ ডাকলে ঘরের দরজা খুলবি না। এই ঘটনাটি পার করে এসেছি 1 মাস হয়ে গেছে। কর্তাবাবুদের বাড়িতে একজন নতুন মানুষের সমাগম হয়েছে। সে প্রায়ই এসে কর্তাবাবুকে ওষুধ দিয়ে যেতেন। কিছুদিন আসার পর তারও আমার সাথে পরিচয় হয়ে ওঠে। সকলে আমায় সন্না বলায় সেও আমাকে তুই করে সন্না বলেই ডাকতেন। তবে একদিন ঘরের বাইরের পরিবেশটা মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে কয়েকবার বৃষ্টিও হয়ে গেছে। সেদিনও আমার কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তে থাকায় আমি কাউকে আর আমার ঘর পর্যন্ত ছাড়তে বলিনি। শাড়ির ঘোমটাটিকে মাথায় নিয়ে মেয়ের মাথায় একটা তোয়ালে এবং হ্যারিকেনটা ভালোভাবে চাপা রেখে সমস্ত জিনিসপত্র নিয়ে দ্রুত গতিতে পথে চলতে লাগলাম। কিছুক্ষণে চৌমাথা পেরিয়ে মুখ্য রাস্তার বাম দিকের পথ ধরে ডান দিকের পথের দিকে এগোবো, তক্ষুনি আমার সামনে একজন পুরুষ মানুষ ওই ডান দিক হয়ে দ্রুত গতিতে ছুটে এসে যথারীতি আমাকে ধাক্কা মারবে
তা দেখে আমি কিছুটা পেছন দিকে পিছিয়ে হকচকিতভাবে আমার হাত থেকে সমস্ত ভাতের থালা দুটো উল্টে যায়। ততক্ষণে ও আমার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যারিকেনের আলোটা ওই মুখে ভালোভাবে পড়াই বুঝতে পারলাম এটি সেই ব্যক্তি যিনি কর্তাবাবুকে ওষুধ দিয়ে যান। তার পরনে সাদা রঙের ধুতি পাঞ্জাবি, বৃষ্টিতে তার পুরো বস্ত্র ভিজে গেছে আর সাথে তার মুখটা রক্তের লাল হয়ে গেছে। পরিহিত সাদা বস্ত্রটিতেও কিছু কিছু জায়গায় লাল লাল তাজা রক্তের দাগ এবং হাতে একটি লাল রঙে সজ্জিত তীক্ষ্ণ ধারালো ছুরি। তা দেখে বুঝতে পারলাম যে কাউকে হত্যা করে এসেছে। পড়ে থাকা থালা দুটিকে তুলতে তুলতে সে আমায় বলে ওঠে, কিরে সন্না, তোকে বলেছি না যে তুই তাড়াতাড়ি কাজ করে মেয়েকে নিয়ে ঘরে ফিরবি? এই রাস্তার অনেক খারাপ, তাই এরকম ভুল আর করিস না। আর হ্যাঁ, তুই আমাকে যে দেখলি তা যেন আর কেউ জানতে না পারে। আস্তে করে ঘাটটা নাড়িয়ে উত্তর দিলাম, আচ্ছা। এই শুনে আমার হাতে থাকা দুটি থালা ধরিয়ে দিয়ে সে আবার ছুটতে ছুটতে নিজের গন্তব্যে যেতে লাগলো। আমি সেদিন কালক্রমে ঘরে ফিরেছি, তবে ওই পুকুরের সামনে থেকে পার করার সময় যে কিছু ঘটেনি তা না। মনে হয়েছিল পুকুরের পাড় বরাবর হালকা জলের ছপছপ আওয়াজ করে কেউ যেন পুকুরের চারপাশে ঘুরছে। পরের দিন সকালে পুকুর থেকে একটি মৃত মানুষকে উদ্ধার করে এলাকার কিছু মানুষজন। তৎক্ষণাৎ পুলিশের আবির্ভাব ঘটে এই পুকুরের সামনে। কিছুদিন তদন্ত করে পুলিশ ওই হত্যাকারীকে খুঁজে পেয়ে গ্রেপ্তার করে। এরপর থেকে আমার কাজ শেষ করতে রাত্রি হলে আমি আর নিজের ঘরে ফিরতাম না। মেয়েকে নিয়ে নিজের শ্বশুর ঘর চলে যেতাম। পরের দিন সকালে ঘরে ফিরলে স্বামীকে বলতাম কাজে দেরি করে আসার কারণে আগের দিন রাত্রে কর্তাবাবুদের ঘরেই থেকে গিয়েছিলাম। এভাবেই 4-5 মাস পার হয়। আমার সাথে তেমন আর কিছু ঘটেনি। আমি বরাবর রেডিও শুনতে ভালোবাসতাম। কর্তাবাবু যখন তার রেডিওটি চালু করত তখনই আমি কর্তাবাবুকে বলতাম, একটু জোরে সাউন্ডটা দিন না কর্তাবাবু। হঠাৎ একদিন স্বামী আমার শ্বশুর ঘর যাওয়ার কথাটি কোনো ক্রমে জানতে পেরে যাওয়াতে ঘরে অশান্তি শুরু করে। এরপর থেকে আমি আবার শ্বশুর ঘর যাওয়া ছেড়ে দিই। একদিন বিকেলে কর্তাবাবুদের ঘরে কাজ করছি। এই সময় গিন্নিমা আমাকে বলে যে তাদের সাথে সিনেমা দেখতে যাব নাকি। আমি খুবই আনন্দ সহকারে তাদের সাথে সিনেমা দেখতে চলে যাই। সেদিন সিনেমা থেকে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি রাত 11টা বেজে গিয়েছিল। আমি যথারীতি মেয়েকে এবং সমস্ত জিনিসপত্র নিয়ে তাড়াহুড়ো করে ঘরে যাওয়ার পথে রওনা দিই। সেই দিনও আমাকে একা বেরোতে হয়। রাত্রি হওয়ার কারণে মেয়ে যথারীতি কোলেই ঘুমিয়ে পড়েছিল। রাস্তার চৌমাথা হয়ে ওই টিমটিমে আলো বিশিষ্ট ল্যাম্পপোস্টটিকে সবেমাত্র পার করেছি। মনে হলো কেউ যেন আমার পেছন থেকে আমাকে অনুসরণ করছে। আমি পেছন ঘুরে না তাকিয়ে সোজা নিজের পথে চলতে লাগলাম। হঠাৎ করে পেছন থেকে ভেসে ওঠে একটা শব্দ। আমার গা আঁতকে ওঠে। পেছনে থাকা সেই ব্যক্তিটি নাকে নাকে সুরে বলে ওঠে, কিরে, কার ভাত? আমি আর কিছু উত্তর না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। ততক্ষণে ওই ছায়ামূর্তিটি দ্রুত গতিতে আমাকে পার করে আমার থেকে 6-7 পা এগিয়ে গিয়ে আমার সামনের দিকে পেছন করে দাঁড়িয়ে পড়ে। আমি তখন তাকে প্রথমবারের মতো দেখি। তারও পরনে সেই সাদা কালারের ধুতি পাঞ্জাবি। হঠাৎ করে মনে পড়ে এ তো সেই অবয়বটি যাকে আমি ঘরের জানলা দিয়ে বাঁশঝাড়ের ওপরে উঠে গিয়ে অদৃশ্য হতে দেখেছিলাম। আমি অত্যন্ত ভয়ে নিজের মাথাটাকে একটু নত করে ওর পাশ হয়ে ওকে হেঁটে পার করছি। সঙ্গে সঙ্গে অবয়বটি আবার বলে ওঠে, কিরে, বললাম না কার ভাত ওটা? আমি আর কিছু উত্তর না দিয়ে হাঁটতে থাকি। এরকমভাবে ও আমাকে বারবার আমার থেকে 6-7 পা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর আমি বারবার তাকে পেছন থেকে হেঁটে পার করি। এই সময়ে মেয়ে ঘুমন্তরত অবস্থা থেকে জেগে ওঠে। চোখ ডলতে ডলতে বলে, মা মা, এই লোকটাকে? আমি মেয়েকে না কিছু বলতে পারছি না তাকে চুপ করাতে পারছি। এইভাবে হাঁটতে হাঁটতে আমি যেই পুকুরের সামনে উপস্থিত হই সেই অবয়বটি আবার আমাকে পার করে 6-7 পা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, কিরে, কার ভাত এটা? একটু দে না রে, অনেক দিন ভাত খাইনি। আমি আবার তার কথার কোনো কর্ণপাত না করে এগিয়ে গিয়ে যখন সেই বাঁশঝাড়টির সম্মুখীন হই তেমনি সে ওই
ল্যাম্পপোস্টের কাছে গিয়ে পেছন ঘুরে জোরে জোরে হাসতে থাকে এবং আমাকে বলে ওঠে, হাতে হ্যারিকেন আছে বলে আজ তুই বেঁচে গেলি, না হলে তোকে দেখিয়ে দিতাম। আমি যেমন তেমন করে ঘরে পৌঁছই। সেদিন রাত্রি থেকে আমার খুব জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছি না। কর্তাবাবু গিন্নিমা আমাকে দেখে ওষুধপত্রের ব্যবস্থা করে দেয়। মোটামুটি সুস্থ হতে আমার 1 সপ্তাহ লেগে গিয়েছিল। তবে এই 1 সপ্তাহের ভেতরে একদিন রাত্রে স্বামী ঘরে ফেরেনি। মধ্যরাতে দরজায় টোকা মারার আওয়াজে এবং স্বামীর ডাকে বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে ফেলি এবং তারপর দরজা খুলতেই আমার চোখ বড় বড় হয়ে যায়। আবার সেই সাদা বস্ত্র পরিহিত অবয়বটি আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। মুখটি ছিল তার লম্বা এবং বিকৃত, চোখ দুটি ছিল ঘোলাটে, সাদা কালো চুলগুলি ছিল উস্কো খুস্কো, চোখের দুপাশে ছিল মৃদু হাসি। আমার সারা শরীর অসাড় হয়ে ওঠে। আমি চাইলেও হাত পা নড়াতে পারছিলাম না, গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। ও ততক্ষণে আমার দিকে মুখ করে পেছোতে পেছোতে ওই ল্যাম্পপোস্টের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিমিষেই বাঁশঝাড়ের ওপরে উঠে গিয়ে একটি বাঁশের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঘাড় কাত করে ঝুলে পড়ে। তা দেখে আমি ওখানেই জ্ঞান হারাই। পরদিন সকালে আমার সামনে এলাকার মানুষজনদের দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করি। তারা আমার কাছে সমস্ত ঘটনা জানার পর আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক বলে, আমি প্রতিদিন রাতে খাবার নিয়ে আসার সময় ওই অবয়বটির আমার দিকে প্রথম থেকেই নজর ছিল এবং বারবার আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমার হাতে হ্যারিকেন থাকায় সে তেমন কিছু করে উঠতে পারত না। অবশেষে তান্ত্রিক আমাকে আর আমার মেয়েকে জল পড়া দেয়, সাথে একটি করে মাদুলি দিয়ে স্নান করার পর পরে নিতে বলে এবং এও নির্দেশ দেয় এই মাদুলি যেন কখনোই না খুলি। এরপর থেকে আমার সাথে আর তেমন কিছু হয়নি। একসময় কর্তাবাবুর মা মারা যাওয়ার জন্য কর্তাবাবু তার সকল পরিবারকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আমি আলাদা আর এক ঘরে রান্নার কাজে যোগদান করি। দাদা, এই ঘটনাটিতে আমার মা প্রত্যক্ষদর্শী, তবে তখন মা ছোট থাকায় এখন তার কোনো কিছুই মনে নেই। ঘটনাটি যে এখানেই শেষ তা না। এরপরে দিদার নতুন কাজের জায়গাকে কেন্দ্র করে ঘটতে থাকে কিছু ভয়ঙ্কর ঘটনা। দাদা, তুমি এবং আমাদের ভৌতিক কথা পরিবারের সকল সদস্য যদি এর পরের ঘটনাটি শুনতে চাও, আমি লিখে পাঠাবো। আমাদের ভৌতিক কথা পরিবার আরও বড় হয়ে উঠুক। ইতি, তোমার প্রিয় সুমন। বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। সুমন এই ঘটনাটা এত সুন্দরভাবে লিখেছে যে আমাকে কোনো হাত দিতে হয়নি। সত্যিই খুব দারুণ করে লিখেছে। এক একটা ওয়ার্ড এত সুন্দর করে ও লিখেছে বা ঘটনাটি এত সুন্দর করে ডিসক্রাইব করেছে যে আর কোনো কিছু তার কাছে আর জিজ্ঞেস করতেই হয়নি। থ্যাংক ইউ সো মাচ সুমন, এত সুন্দর ঘটনা আবারও লিখে পাঠানোর জন্য। আর হ্যাঁ, তোমার যে পরের ঘটনার কথা বলছো সেটা অবশ্যই আমরা শুনবো, তুমি পাঠিয়ে দাও, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, এখানে সবার ঘটনাই শোনানো হয়। তো বন্ধুরা, এবারে তোমরা যে ঘটনাটা শুনবে সেই ঘটনাটা অন্য কেউ পাঠায়নি। এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমিও বলতে পারো, সেই রকমভাবে প্রত্যক্ষদর্শী না, কিন্তু বলছি তোমরা বললেই বুঝতে পারবে। ঘটনাটা আমার দিদার বাড়িকে কেন্দ্র করে। আমার দিদার বাড়ির সেখানে আমার দিদার বাড়ির যে বাড়িটা সেখানেই তার লাগোয়া একটা পুকুর আছে, বিশাল পুকুর আর কি। তো আমি তখন ছোট ছিলাম, মোটামুটি 5-6 বছর আগের ঘটনা। যাই হোক, ঘটনাটা আমার রিসেন্টলি মনে পড়লো যেহেতু আমি গিয়েছিলাম দিদার বাড়িতে। তোমরা জানো কি জানো না, বেশিরভাগ দিকে গ্রামের যে বাড়িগুলো হয় বা গ্রামেতে চৌকি থাকে না। তারা কি করে, চৌকি বলতে খাট, যেটাকে বলে না নর্মাল খাট, সেটা থাকে না। তারা কি করে, ওই মাচা বানায়, মাচার মধ্যে তারপরে বিছানা করে সেখানে শুতে হয়। তো ওই রকমই একটা ঘর ছিল, ছোট সাইড রুম টাইপের, সেইখানে ওরকম মাচা করে দিয়েছিল, তারপরে বিছানা করে দিয়েছিল। আর ওই মাচার সাথেই একটা জানালা ছিল, যেখান দিয়ে তুমি যদি বাইরে তাকাও তাহলে তোমরা সেই পুকুরটা দেখতে পাবে। তো বাসন্তী পুজো হয়, তোমরা জানো হয়তো, আমি বাসন্তী পুজোতে দিদার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। এবার সেই ঘরে শুয়েছিলাম আমি, আমার মামার ছেলে আমার দাদা, আর আমার নিজের ভাই এবং আমার এক বোন শুয়েছিলাম। তো তখন বাসন্তী পুজোয় প্রোগ্রাম হয়, তোমরা দেখেছো কিনা জানি না। গ্রামে গঞ্জে যখন কোনো অনুষ্ঠান হয় তখন দেখবে অনেক ধরনের খেলা হয়,
তো এরকম খেলা নাটক হওয়ার পর তখন বাজে 1:30। আমরা রীতিমতো খাওয়া দাওয়া তো মোটামুটি 8:30 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তারপরে নাটক টাটক দেখে আমরা ওই ঘরে শুতে এসেছি। যাই হোক, এসে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। মোটামুটি তখন কটা হবে, হয়তো রাত 1:30 2টো হবে। আমরা শুয়ে আছি, যে পুকুরটা আছে আমরা জাস্ট শুনতে পাচ্ছি, মানে পুকুরের ওখানেই না ডুমুর গাছ ছিল, আর শোনা যায় যে ওই ডুমুর গাছেই নাকি একটা বাজে স্পিরিট থাকে। ওই গাছ থেকে মনে হচ্ছে কেউ, মানে উঁচু থেকে কেউ যদি জলে ঝাঁপ দেয় তাহলে কেমন আওয়াজ হবে, ঠিক সেই রকমই আওয়াজ হচ্ছে। মানে একবার না, মনে হচ্ছে কেউ ঝাঁপ দিচ্ছে, আবার ওপরে উঠছে, গাছে উঠছে, আবার গিয়ে ঝাঁপ দিচ্ছে, আবার সে আওয়াজ হচ্ছে, সে আবার জল থেকে উঠে আসছে, ঠিক এরকম টাইপের একটা ফিল হচ্ছে। মানে সে আওয়াজে বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা হচ্ছে। ভালো কথা, এরকম চলতে চলতে কিছুক্ষণ পর মানে জাস্ট তোমরা ভাবতে পারবে না, মানে কেউ খুব ক্ষীণ, একদম ক্ষীণ একটা বাচ্চার সাথে কথা বলছে, আর বাচ্চাটা মানে কেঁদে উঠছে আর তাকে চুপ করাচ্ছে একটা মহিলা। আমি বলছি এত রাতে, মানে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, তখন এখন তো হয়ে গেছে, কিন্তু তখন আমার দিদার বাড়ি যেখানে ছিল, জানলার পেছনের দিকে কোনো আর বাড়িঘর ছিল না যে তোমরা বলবে ওই বাড়ি পাশের বাড়ি থেকে আসছিল। আর যে বাড়ি ছিল সেটা এতটাই দূরে ছিল যে কান্নার আওয়াজ অত দূর থেকে আসা সম্ভব না। তো আমরা ওরকম শুয়ে আছি, অনেকক্ষণ ধরে শুনছি। তো আর একটা কথা বলে দিই, আমাদের যে ঘরটা ছিল সেখান থেকে বেরোই, মানে জাস্ট সামনেই একটা মানে মন্দির আছে, ঠাকুরের মন্দির। মানে তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে না, আমরা প্রথমে অতটা ভয় পাইনি, কিন্তু মানে যত সময় বাড়ছে না, এই কনভারসেশন তার সাথে যে কান্না আর বাচ্চাটাকে চুপ করানোর যে শব্দগুলো রীতিমতো বেড়ে চলেছে। তো সত্যি কথা বলতে এবার আমরা তখন ছোটই ছিলাম, আর তখন আমি একটা মানে স্ক্রিন টাচ না, একটা পাতি মোবাইল ইউজ করতাম। তো আমি ভাবছি যে মানে আর তখন সাহসী, মানে আমার অতটা ভয়টয় লাগে না এগুলো বিষয়ে। তো আমি জাস্ট বলছি যে কি ব্যাপারটা কি হচ্ছে। তো এবার আমি দাদাকে ডাক দিলাম যে দাদা দেখ না এরকম হচ্ছে। তো দাদার কাছে এটা নর্মাল বিষয়, কারণ দাদা প্রায়ই নাকি শুনতো এটা। তো দাদা বলো কিছু না, চুপ করে ঘুমিয়ে পড়তো। কি হয় একসাথে থাকলে ঘুম ধরে না, এ ওর উপর লাফালাফি করছে, এ ওকে মানে মারছে, এ ওর উপর লাফালাফি করছে, পিঠের উপর উঠে যাচ্ছে, এরকম আমরা করছি। করতে করতে জাস্ট ভাবতে পারবে না, মানে 10 সালে চিৎকার, মানে চিৎকার করছে, কান ফেটে যাবে এরকম একটা মনে হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে কেউ এসে চিৎকার করছে, চাতা ব্যাপার একটা। তো এই করে মানে এবার তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছি। এবার আমি পাশের ঘরেই মারা শুয়েছিল, মাদেরকে ডাক দিলাম। মাদেরকে ডেকে এনে যখন মারা এই ঘরে আসলো, জাস্ট সব চুপচাপ, কিচ্ছু না, নাথিং। তো আমি এবার মাকে বললাম, মারা তো বুঝতে পেরেছে যে আমরা ভয় পেয়েছি। তারপরে এই ঘরে এসে মা শুলো, আর বাকি যে দুজন ছিল ওরা পাশের ঘরে চলে গেল। এরকম করে সেই রাতটা কাটলো। পরের দিন সকালে আমি তো দিদাকে ধরলাম যে কি হয়েছে দিদা বলো, এরকম কেন। তখন দিদা মানে কেন হলো, তখন দিদা আমাদেরকে মানে অনেক রকম ঘটনা বললো সেই পুকুর সম্পর্কে। তাদের মধ্যে একটা ছিল যে ওই পুকুর ঘাটেই নাকি একটা বাচ্চা সহকারে মহিলা মানে স্নান করতে এসে দুজনেই ডুবে মারা গেছে। বিশাল বড় পুকুর, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এই পুকুরের জল কোনোদিনও শুকোয় না, এতটাই বড় পুকুর। যাই হোক, এই পুকুর নিয়ে আরও ঘটনা আছে, সেখানে বাসন্তী ঠাকুর ডুবানো হয়, এরকম আরও ঘটনা আছে, কলসি ভেসে ওঠার, এরকম বিভিন্ন প্রচুর ঘটনা আছে এই পুকুর নিয়ে। আমি দিদার বাড়ি গিয়েছিলাম, দিদা আবার বলাতে আমার মনে পড়ে গেল। তো তোমরা যদি সেই ঘটনাগুলো শুনতে চাও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো। যাই হোক, এই দুটো ঘটনা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও, এখনও যারা এই পরিবারকে শেয়ার করোনি তারা বেশি বেশি করে শেয়ার করো। আর একটা কথা, তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করছো না, যাতে কিন্তু আমি একদম পুরো খেপে যাচ্ছি, মানে রাগ করছি। যাই হোক, তোমরা বেশি বেশি করে লাইক করে দাও, কমেন্ট করে দাও, যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। যাই হোক, আর কথা বাড়াবো না, এবার আমরা সরাসরি চলে যাব শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে গেছি অমিত দা। সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে আজকে ঘটনাগুলো বেশ ভয়ের লাগলো, আর তোমার ঘটনা যত তারিফ করি ততই কম হবে। থ্যাংক ইউ সো মাচ গো। থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, দীপশ্রী দাস, আকাশ মণ্ডল, ইউজার রাজা, বাংলা কার্টুন, এসকে আরাফুল হোসেন, আরিফ, নন্দিনী রয়, কিংসুক দাস, গুঞ্জন, গৌতম বেরা, সমিত ঘোষ, বাদশাহ গেমিং, চমকি ঘোষ, নবরূপা দত্ত লিখেছে দাদা একবার আমার নামটা নিও, আমার নাম নীলাঞ্জনা। হ্যালো নীলাঞ্জনা। তারপরে কমেন্ট করেছে
শুভ ভক্ত দীপ পাল, গীতা গোস্বামী, রাকেশ জানা, কবিতা চৌধুরী লিখেছে কেমন আছো দাদা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে রাকেশ পাসওয়ান, রোহিত রয়, মধুমিতা সিং লিখেছে হাই দাদা ভাই কেমন আছো, এসে গেছি গল্প শুনতে, গল্পগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মান্তি, লিখেছে একবার হ্যালো করে বলতে, হ্যালো সুরজিৎ। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মণ্ডল, লিখেছে হাই অমিতদা, তোমার ঘটনাগুলো শুনতে খুব ভালো লাগে, আমি আন্দামান থেকে শুনছি, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা, কবিতা চৌধুরী, রঞ্জিত দাস, সুদীপ মান্না, বাপন কুমার, দেবা সরকার, রাহুল মাইতি, বিদিশা ঘোষ, বাদশা গেমিং, মিষ্টি পাখি, সুপ্রিয়া দাস লিখেছে চলে এলাম তোমার এপিসোড শুনতে, লাইক তো করেছি ভয় পাওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে গণেশ মাঝি, অপর্ণা দত্ত, অঞ্জলি মণ্ডল, সুদেশনা সিংহ রয়, শিপ্রা মল্লিক লিখেছে অনেক অনেক ধন্যবাদ দাদা আমার লেখা ঘটনাটা শোনানোর জন্য, তোমার কণ্ঠে ঘটনাটি সত্যি অনেক ভালো লাগলো, আমি তোমাকে আরও কিছু ঘটনা লিখে পাঠাবো, অনেক খুশি হলাম শুনে, থ্যাংক ইউ গো, পাঠিয়ে দাও। তারপরে কমেন্ট করেছে পাপিয়া দে, অক্ষয় অধিকারী, অঞ্জলি মণ্ডল, জয়তী, অপরূপার ফ্যামিলি, সুবীর বারিক, সুদীপ চক্রবর্তী লিখেছে হ্যালো অমিতদা, তোমার গলায় নতুন নতুন ঘটনা শুনতে অপেক্ষায় বসে আছি, তবে আজকে প্রথম তোমাকে একটা ঘটনা পাঠালাম, তুমি হোয়াটসঅ্যাপটা চেক করে নিও। হ্যাঁ গো, আমি তো তোমাকে মনে হয় মেসেজ করেইছি, তুমি দেখো তোমাকে মেসেজ করেছি আমি। তারপরে কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, লিখেছে এক্সিলেন্ট এপিসোড, অ্যামেজিং ব্যানার, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, লিখেছে এক্সিলেন্ট এপিসোড, অ্যামেজিং ব্যানার, গ্রেট ভয়েস, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি, দেবরাজ ভট্টাচার্য, শর্মিষ্ঠা ঘোষ, জয়া বণিক, কৌশিক সরকার, রিঙ্কু চৌধুরী লিখেছে আমি মুম্বাই থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ গো তোমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও যাতে আমরা আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।